স্পিন আর স্পিন। তো স্পিনের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে তিনটা ছিল ডিপেন্ডেন্ট, একটা ছিল ইন্ডিপেন্ডেন্ট, মনে আছে? প্রথম তিনটা ছিল ডিপেন্ডেন্ট, এই যে এন এল আর এন, এই তিনটা আপনার ডেফিনেটলি একটা সাথে আরেকটা জড়িত থাকে, কিন্তু 4 নাম্বার কি ছিল মনে আছে? 4 নাম্বারটি ছিল আপনার আইদার ক্লকওয়াইজ যায় অথবা অ্যান্টি ক্লকওয়াইজ যায়, অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রন ঢোকে, দুটো ইলেকট্রন আইদার ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ যায়। ওকে, এইখান থেকেই আসে, দেখেন এইখান থেকেই আসে, যেহেতু 4টা নাম্বার সমান না, আর একটা অরবিটালে কয়টা ইলেকট্রন লিখতে পারে? প্রত্যেকটা অরবিটালে কয়টা ইলেকট্রন লিখতে পারে? দুইটা। এটাই হচ্ছে বেসিক্যালি এটা মেইন কথা। This means if one electron is assigned as a spin up electron, the other electron must be spin down electron. Okay? একটা যদি spin up হয় তাহলে আরেকটা spin down electron হবে। আচ্ছা, এর পরেরটা কি? দেখেন এখানে তিনটা হচ্ছে কি আছে, এখানে তিনটা হচ্ছে অ্যাটমিক নাম্বার সব এলিমেন্ট আছে। প্রথমটা কি? হাইড্রোজেন। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 1। মানে হাইড্রোজেনের টোটাল নাম্বার কত? 1। তাহলে প্রথম ইলেকট্রনটা তার প্রথম শেলে ঢুকেছে, দেখেন 1s, প্রথম শেলের প্রথম অরবিটালে 1s একটা ইলেকট্রন। পরেরটা কি? হিলিয়াম, রাইট? হিলিয়ামের দুটো ইলেকট্রন প্রথম শেলের প্রথম অরবিটালে প্রথম রুমে ঢুকেছে, যেহেতু একটা দুটো। পরেরটা কি? লিথিয়াম, তিনটা ইলেকট্রন। প্রথম শেলে প্রথম অরবিটালে কয়টা ইলেকট্রন ঢুকতে পারে? দুটো। পরের শেলে যেহেতু আমরা জানি যে প্রথম শেলে দুটো ইলেকট্রনই ঢুকতে পারে, পরের শেলে কি? পরের শেলে কয়টা ইলেকট্রন ঢুকতে পারে মনে আছে? 8টা ছিল না? হ্যাঁ, স্কয়ার ইকুয়াল বাই স্কয়ার। 8টা ছিল কি? অফ করে দেন। তো লিথিয়াম আমার হচ্ছে প্রথম শেল ফিল আপ করে ফেলেছে, সেকেন্ড শেলে আর একটা ইলেকট্রন ঢুকতে পারে, তাহলে সে কোনটাতে যাবে? কোন সাব শেলে যাবে? এস এ যাবে। এস সাব শেলে কয়টা ইলেকট্রন ঢুকতে পারে? দুটো। তো প্রথমে একটা গেল, ডান। এরপর যদি বলি যে কোনো একটা এলিমেন্ট যা হচ্ছে একটা ইলেকট্রন আছে, তার নাম কি? অক্সিজেন। এটা কি সাধারণ কিভাবে বলেন তো? 1s এ দুইটা, 1s এ দুইটা, 2s এ দুটো, 2p 4 4। কেন? কারণ 2 তে আমার সব মিলে কয়টা ইলেকট্রন ঢুকতে পারে? 6টা। আমার 2 4টা গেছে আর 4টা বাকি ছিল। 4টা তাহলে কোথায় ঢুকবে? পরের শেলে, পরের সাব শেলে ঢুকবে না? পরের সাব শেলে ঢুকবে। পরের সাব শেলে তিনটা রুমের মধ্যে তিনটা রুমের মধ্যে কিভাবে ঢুকবে? এটা এখন বললাম। এটার একটা পসিবিলিটি আছে, একটু পরে বলছি। এটা থাকবে কিভাবে? তো এটা বোঝা গেছে কিভাবে যাবে? যদি আমি বলতাম এটা 10 হলে কি হবে বলেন তো? 1:2 1:2 2:2 2:2 2p6 2p6 3s 2p6 ওকে 2p6 এ শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? 2p6 এ শেষ হয়ে যাচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট, বলতে পারবেন কি এলিমেন্ট এটা? নিয়ন। নিয়ন ইম্পর্টেন্ট কেন বললাম? নিষ্ক্রিয় কেন বলেন তো? দেখেন তো 2p6 এ আমার সর্বোচ্চ ইলেকট্রন কয়টা ঢুকতে পারে? 6টা। এখানে পূর্ণ হয়ে গেছে, এখানে আর কিছু ঢুকতে পারে না। যখন কোনো কিছু এরকম পূর্ণ থাকবে সেটা কি হয়ে যাবে? স্টেবল। আচ্ছা, এটা ক্লিয়ার, রাইট? রুলস আর আউটগোয়ের মধ্যে এরপর হচ্ছে ম্যাচ আপ করে ফেলে না। স্টুডেন্টদের যখন আমি চ্যাপ্টার রুল দিই, চ্যাপ্টার রুলের মধ্যে তারা হচ্ছে গড়বড় করে। একটা রুল আরেকটা রুলে বসাবে। উনসের জায়গায় পলি বসায়, পলির জায়গায় উনস বসায়। ওকে? আচ্ছা, এরপর হচ্ছে আউটগো প্রিন্সিপাল। আউটগো প্রিন্সিপালে দেখেন কি বলছে। আউটগো প্রিন্সিপাল বেসিক্যালি এনার্জি শেলের এনার্জি নিয়ে ডিল করে।
clockwise orbital in order from lowest energy to highest. এটাই হচ্ছে আমরা শিখতে পারছি, এটাই হচ্ছে এটার postulation যে an electron occupies orbitals in order from lowest to energy to highest. এখানেই দেখা যাচ্ছে যে S1s ছিল lower energy শেল আমার 2p এর থেকে হাইয়ার। তাহলে আমি যদি এখানে বলি ব্যাপারটা এইরকম হয়, আমি যদি গ্রাফিক্যালি এনার্জির গ্রাফ আঁকছি, ওকে, এনার্জির যদি গ্রাফ আঁকি তাহলে প্রথমেই আমার এই 1s শেল ফিল আপ করবে, তারপর ফিল আপ করবে 2s, এই 1s, এরপর 2s, এরপর ফিল আপ করে হচ্ছে 2p, এরপর ফিল আপ করে কি 3s, এরপর ফিল আপ করে কি 3p, এখানে একটা 3 আছে, এরপর থেকে 3টা শুরু হবে, এরপর ফিল আপ করবে কি 4s এরপর ফিল আপ করবে কি 4s আচ্ছা, এইখানে কখন 4s ফিল আপ করবে আর কখন 3p আগে 3d আগে ফিল আপ করবে? মিস 4s সব সময় আগে fill up হবে সব সময় যখন 3D 90 জাস্ট ম্যাম কপার আর ক্রোমিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম and f orbital either 5 or 10 এ থাকবে, not 4 or 6, এরা হাফ ফিল অথবা ফুল ফিল থাকবে, 7 8 না 7 8 এর কথা আমি বলি। f অরবিটালের ক্ষেত্রেও ওই 7 14 14 এ থাকবে, ঠিক আছে? এই হিসেবে 3p এর পর আসবে হচ্ছে 4s, আগে আসবে 4s, এরপর আসবে এর কাছাকাছি আরেকটা, সেটা হচ্ছে সরি 4s, এর কাছাকাছি হচ্ছে 3d, আগে 4s দেন 3d, আগে 4s দেন 3d, ওকে? এরপর কি বলেন? 4p এরপর হচ্ছে এই যে 4p, এরপর 5s এরপর দেখেন 5s, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমরা এটা কি করি, এটা হচ্ছে this is how electron moves, this is how electron moves, okay? আচ্ছা, এরপর হচ্ছে the output German for building up construction principle is sometimes referred to as the building up principle. Construction of a building begins at the bottom, definitely. The foundation is laid and the building goes up step by step. That's why it named Aufbau principle. কি হচ্ছে ফাউন্ডেশন উপর থেকে নিচ থেকে উপরের দিকে যেহেতু যাচ্ছে, তো এটাকে আমরা এইভাবে বলছি Aufbau principle. আচ্ছা, the lowest energy sublevel is always 1s, and then the step by step আসবে 2s to 3, তারপর কি 3s 3p 3d 4s, তারপর 3d কি 3p পর 4s then 3d, তারপর হচ্ছে আস্তে আস্তে আসবে, ওকে? তাহলে সিকোয়েন্সটা এইভাবে যাচ্ছে 4a 5s 5p 5b 5 6s 6p 6d 6f 4. Do you know why 6f is not মিস মৌলই তো শেষ হয়ে গেছে, তাহলে কিভাবে আসবে? exactly এলিমেন্টের এমন কোনো এলিমেন্ট নাই যেখানে 6f এ ইলেকট্রন প্রবেশ করে, ঠিক আছে? এই এনার্জি মানে সেটা ইলেকট্রন নাই, মানে ইলেকট্রন যাওয়ার জন্য যে এলিমেন্টটা দরকার সেই এলিমেন্টটা নাই, ওকে? আচ্ছা, এইটা গেল লোয়েস্ট এনার্জি থেকে হাইয়েস্ট এনার্জি শেল। তাহলে আমরা এখন যে কোনো কিছু যদি বের করতে বলি ইলেকট্রন কনফিগারেশন করা যাবে, এটা হচ্ছে আমরা সাধারণত দিই পরীক্ষায়, যে মনে করেন আপনাকে বললাম 24, এটার ইলেকট্রন কনফিগারেশন কেমন হবে? মুখে বলেন, আমি আর লিখলাম না। 1s2 2s2 2p6 3s2 তারপর 3p6 তারপর 4s2 4s1 হবে 3d5 কেন উনি এই কথাটা বললেন? কারণ ম্যাম স্টেবল থাকার জন্য S1 এর পর 3d5 বলেছেন, কারণ স্টেবল হওয়ার জন্য stable. এই দেখেন আমি বলেছি 5 লাগবে নইলে 10 লাগবে, সো আমার এখানে 3d5 দেয়া। কপারের ক্ষেত্রে বলেন সেমই হবে, জাস্ট 3d10 হবে 4s1 হবে কপারের ক্ষেত্রে এটা 3d10 হবে আর 4s1 গুড। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে আবহাওয়া প্রিন্সিপালে, সেটা হচ্ছে আপনি এর এনার্জি লেভেল বের করবেন কিভাবে? n+l এনার্জি লেভেল বের করবেন n+l দিয়ে। তাহলে এনার্জি লেভেল বের করেন তো
এইটার এনার্জি লেভেল বের করেন। The formula is n plus l. তাহলে এটার এনার্জি লেভেল কি হবে? দুইটারই দুটো, 6 আচ্ছা আমি আগে বলি n plus l কি হয়? 4 plus b হলে সেটা কত? l হচ্ছে 2। আগে বলেছিলাম s হচ্ছে 0, b হচ্ছে 1, d হচ্ছে 2। 4 plus 2 6 2 6, এটার জন্য 6 পাচ্ছি। এরপর এটা হচ্ছে 5 5 plus plus 1 1, এটা কি? 6. দুটোই 6। yes ma'am n plus l যদি সূত্রটা হচ্ছে বেসিক্যালি n এর যত n plus l ছোট হবে এনার্জি লেভেল তত ছোট হবে, ইলেকট্রন প্রথমে ওই ছোট লেভেলকেই কভার করবে। yes ma'am ঠিক আছে, যেমন ব্যাপারটা হচ্ছে 3p আর 5s। 3p কত? 3 প্লাস কত? 4। আর 5s কি? 5 প্লাস 0 5। তাহলে 4 বড় না 5 বড়? 4 বড়, সরি 4 ছোট। 4 ছোট, তাহলে এখানে ইলেকট্রন আগে কোথায় যে- যাবে? করে পড়ে যাবে। এটাই হচ্ছে n plus l। সেক্ষেত্রে এখন যখন দুটো সমান হয় তখন কি হবে? ম্যাম যেখানে n এর মান ছোট এর মান সেখানে চলো যেখানে যেটা y যেখানে কি হবে আপনাকে তখন চেক করতে হবে whether n is কোনটা হচ্ছে whether n is small or bigger। যেটা হচ্ছে small সেটা কি হবে? সেখানে আগে যাবে। সো এইখানে আগে ইলেকট্রন কোথায় যাবে? 4d 4d। কারণ 4 হচ্ছে n হচ্ছে 4 আর 5 এর মধ্যে n ছোট হচ্ছে 4। ক্লিয়ার? আউটগো প্রিন্সিপাল। yes ma'am আচ্ছা এরপর হচ্ছে এখানে একটা एग्जांपल আছে 16 থাকলে কিভাবে করবে। এরপর হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এই নাম্বার হচ্ছে হাইজেনবার্গ। হাইজেনবার্গ আনসার্টেনিটি। আনসার্টেনিটি কেন বলা হচ্ছে? অনিশ্চয়তা এই কারণে বলা হচ্ছে যখন মনে করেন এইটার বেসিক ফর্মুলা হচ্ছে এইরকম, খুবই স্মল, যেটা হচ্ছে স্মল পার্টিকেল, যেটাকে হচ্ছে আপনি ডিটারমাইন করতে পারেন না খালি মানে খুবই স্মল পার্টিকেলের জন্য কি হয়? স্মল পার্টিকেল যদি হয় তাহলে আপনি তার পজিশন এন্ড তার মোমেন্টাম ইউ ক্যান নট ডিটারমাইন টুগেদার। কেন? মনে করেন একটা অনেক বড় বল দিলাম, একটা ভলিবল দিলাম। ভলিবল যখন আপনি এখানে মারবেন আপনি বাউন্স করে বলতে পারবেন কত দূর যাবে। বেশি জোরে মারলে বেশি দূরে যাবে, তাই না? কম জোরে মারলে কম দূরে যাবে। when it is very small you cannot deal with it, এতটা ছোট। সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনি কখনোই এটাকে ডিটারমাইন করতে পারবেন না যে সে যদি মনে করেন এত ক্ষুদ্র পার্টিকেল এটাকে যদি আপনি ছুঁড়েও ফেলতে পারতেন, মনে করেন আপনি বুঝলেন যে তার লোকেশন ওইখানে, কিন্তু সে কখন যাবে, মোমেন্টামটা কি হবে সেটা আপনি বের করতে পারবেন না। আবার মনে করলেন যে আপনি তার মোমেন্টাম বের করে ফেলেছেন, কিন্তু সে যে অ্যাকচুয়ালি কোথায় আছে সেটা বের করতে পারবেন না। কোথায় আছে অ্যাকচুয়ালি সে কোথায় আছে সেটা বের করতে পারবেন না। এটাই হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, যেখানে বলা হয় ইট ইজ ইম্পসিবল টু মেজার অর ক্যালকুলেট এক্স্যাক্টলি বোথ position and momentum of an object when the object is very much small. More specifically, if এখন ইলেকট্রন তো অনেক স্মল ডেফিনেটলি, তাই না? ইলেকট্রন তো ডেফিনেটলি অনেক বেশি স্মল। More specifically, if one knows the precise momentum of a particle, it is impossible to know the precise particle of the precise position and vice versa. তো এটার জন্য আনসার্টেনিটি প্রিন্সিপালের একটা হচ্ছে মনে করেন কোন পার্টিকেলকে আমরা ওয়েভলেন্থেও যদি প্রকাশ করি, মনে করেন সে ওয়েভলেন্থ বরাবর যাচ্ছে, সেক্ষেত্রে কি হবে দেখেন তো, জাস্ট থিঙ্ক লাইক দ্যাট। আপনি হচ্ছে এখানে আছে, এখন ওয়েভলেন্থটা আপনার কাছে আর আমার কাছে আছে, আপনাদের দুজনের কাছে আমি একটা ওয়েভলেন্থ দেখছি। পজিশন, আমি একটা পার্টিকেল সে ওয়েভলেন্থের কোথায় আছে, আমি যেখান থেকে যতটুকু লোকেশন মেজার করব, আপনি ওখান থেকে কি সেম লোকেশন মেজার করবেন? আপনার সাপেক্ষে তো সেটা কম বেশি হতেই পারে আমার সাপেক্ষ থেকে, তাই না? So how do you know? How can you calculate the position, right? How can you calculate the position of a very small particle? Again, যদি আমার পার্টিকেল তো ছোট হলো করে ফেললাম, বাট
সে কখন আছে, উনি এটা তো মুভ করছে, ঠিক আছে, উনি যে এখান পর্যন্ত তার মোমেন্টাম ট্রাভেল করছে, আমার মোমেন্টাম সেম হবে, সেম হবে না। এটাই তো, এটার জন্য একটা হচ্ছে উনি বলেন যে the uncertainty in the products of conjugate pairs, conjugate pairs থেকে momentum and location অথবা position is defined as Heisenberg as having a minimum value corresponding to Planck's constant divided by 4 pi, এইভাবে তারা বের করেন। খুবই ছোট করে আমরা ডিফারেন্সিয়েশন করি না, ডিফারেন্সিয়েশনের জন্য খুবই ক্ষুদ্র দূরত্ব অথবা ক্ষুদ্র লোকেশন এন্ড ক্ষুদ্র মোমেন্টামের মাল্টিপ্লিকেশন আইদার বড় হবে অথবা সমান হবে কিসের, h by 4 pi, Planck constant by 4 pi, এটাই হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। বুঝা গেছে? আচ্ছা, এরপর হচ্ছে হুমস রুল। এটা একটু ভালো করে বুঝুন, হ্যাঁ, এখানে কয়েকটা পয়েন্ট আছে। হুমস রুলে কয়েকটা পয়েন্ট আছে, পয়েন্টগুলো হচ্ছে এখানে আসবে। আমি এখানে একটা লাইন লিখেছিলাম, মনে করেন 3p অরবিটালে সর্বমোট কয়টা ইলেকট্রন ঢুকতে পারে, 6টা। 6টা। রুম হচ্ছে আমার 3টা। 3p অরবিটালে 6টা ইলেকট্রন ঢুকতে পারে, রুম আমার 3টা। ইলেকট্রনগুলো প্রথমটা হচ্ছে every orbital in a sublevel is singly occupied before any orbital divide doubly occupied. ব্যাপারটা হচ্ছে মনে করেন 3p3 মানে তিনটা অরবিটালে আমার তিনটা ইলেকট্রন গিয়েছে 3p3, তখন ইলেকট্রন আপনি ব্যাপারটা এরকম যে প্রত্যেকটা ইলেকট্রন করবে কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এইখানে একটা ইলেকট্রন ঢুকবে, এখানে একটা ইলেকট্রন ঢুকবে, এখানে একটা ইলেকট্রন ঢুকবে। দিস ইজ দ্য কারেক্ট ফরমেশন। এরকম হবে না, ইলেকট্রনটা এরকম হবে না, দিয়ে এটা খালি রাখবে। দিস ইজ নট হাউ ইট ইজ, এটা হবে না, ঠিক আছে? তাহলে কি হবে, তিনটা রুমে তিনটা ইলেকট্রন প্রবেশ করবে। এরপর যদি চতুর্থ ইলেকট্রন আসে, ফার্স্ট রুমে চলে যাবে। কোন নাম্বার রুমে যাবে, এখানে আসবে, প্রথমটাতে চলে আসবে, এইখানে আসবে। যদি আরেকটা ইলেকট্রন আসে, সেকেন্ডটাতে। সেকেন্ডটাতে আসবে। আরেকটা ইলেকট্রন আসলে থার্ডটাতে আসবে। ইলেকট্রন এইভাবে ফিল আপ হয়, বুঝা গেছে? ইলেকট্রন ফিল আপ হয় এইভাবে, প্রথমে তিনটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হওয়ার পর এক্সট্রা ইলেকট্রন আসলে আবার ফার্স্ট রুমে ব্যাক করবে, ঠিক আছে? তখন দুইটা করে ইলেকট্রন ঢুকবে। আচ্ছা, এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে all of the electrons is singly occupied orbitals have the same spin. এখানে আমি যখন ইলেকট্রনগুলো ঢুকাবো তখন আমাকে আইদার এইভাবে যাবে নইলে এইভাবে যাবে, ঠিক আছে? আইদার এইভাবে যাবে, বুঝা গেছে? এই দুটো হচ্ছে কারেক্ট ফরমেশন, এইভাবে যাবে না, একটা এদিকে গেল আর একটা এদিকে গেল আর একটা এদিকে গেল, না, এইভাবে ইলেকট্রন প্রবেশ করে না। ইলেকট্রন প্রবেশ করে কিভাবে, ইলেকট্রন সবসময় একই দিক মেইনটেইন করবে। প্রত্যেকটা অরবিটালে সে যদি তিনটা ইলেকট্রন ঢুকে তাহলে তিনটা দিক একইভাবে ঢুকবে, স্পিন আপ অর স্পিন ডাউন, আপনি যে কোনো একটা দিতে পারেন। আপনি যদি স্পিন আপ দেন তাহলে তিনটাকে স্পিন আপ দিবেন, আবার যদি তিনটা ইলেকট্রনকে স্পিন ডাউন দেন তাহলে স্পিন ডাউন দিবেন, কিন্তু এইরকম ফরমেশন ইজ নট অ্যালাউড, ঠিক আছে? বোঝা গেছে? আবার এই ফরমেশন, এনি ফরমেশন লাইক দিস উইল নট বি অ্যালাউড, এরকম হবে না। এটা এটা আবার এরকম নাথিং, এটা বেসিক্যালি এভাবেই যাবে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আলাদা ফরমেশন। যদি এরপর যদি মনে করেন ইলেকট্রন আবার হচ্ছে এইভাবে করছে, তাহলে কি হবে, আপনি যদি সবকটাকে এই দিকেই দেন, 4 নম্বর ইলেকট্রন তার অপোজিট স্পিনে যাবে, 4 নম্বর ইলেকট্রন তার অপোজিট স্পিনে যাবে, 5 নম্বর ইলেকট্রন কি তার অপোজিট স্পিনে যাবে, 6 নম্বর ইলেকট্রন কি তার অপোজিট স্পিনে যাবে। এইভাবে ইলেকট্রন হচ্ছে এন্টার করে। এটা হচ্ছে রুল। এই চারটা রুল মনে থাকবে। এখানে দেখেন, এখানে নাইট্রোজেনের কথা বলা হচ্ছে। নাইট্রোজেনের মধ্যে বেসিক্যালি আমি দেখছি যে আমার 2p3 শেলে দিয়ে শেষ হয়, 2p3 শেলে আমার ইলেকট্রন শেষ হয়ে যাচ্ছে, 2p3 তে আমি কিভাবে
is in which the bonds are broken within reactants molecules and new bonds are formed with product molecules in order to form a new substance. এই পাশে যারা থাকে যারা হচ্ছে রিঅ্যাকশনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় কি রিঅ্যাকট্যান্ট, আর যারা হচ্ছে যেইটা আপনি পাবেন রিঅ্যাকশনের ফলে তাদেরকে কি বলা হয় প্রোডাক্ট। প্রোডাক্টস সামনে যে নাম্বারগুলো থাকে মনে করেন C4 এখানে 2 আছে, এই যে অক্সিজেনের পাশে ও এর পাশে 2 আছে, এই 2 কে কি বলা হয় মনে আছে প্রথম ক্লাসে বলেছিলাম প্রথম দিকে এটাকে কি বলা হয়, এই যে H2 H2O এই দুটাকে কি বলা হয় মনে করে দেখো তো খাতায় আছে কিনা, মনে পড়ে কিনা একটু চেক করেন দেখেন তো পাশে ক্লিক করা শেষ। হ্যাঁ হ্যাঁ প্লিজ কোএফিশিয়েন্ট বলা হয়, এটার নাম কি কোএফিশিয়েন্ট। আর নিচে যে 2 4 2 4 2 2 লেখা এগুলো কি, এগুলোকে বলা হয় সাবস্ক্রিপ্ট। এদের মধ্যে কোনটা চেঞ্জ হয়, কোএফিশিয়েন্ট চেঞ্জ হতে পারে, কোএফিশিয়েন্ট জাস্ট আ রেশিও, সাবস্ক্রিপ্ট কিন্তু চেঞ্জ হয় না। H2O আর H2O 2 থাকবে, এই H2O H3O হয়ে যায় না রিঅ্যাকশন করে। খেয়াল করেছেন পানি যখন উৎপন্ন হয় তখন যে কোনো রিঅ্যাকশনে H2O ই উৎপন্ন হবে, মানে H2O আমি ওই হাইড্রোনিয়াম আয়নের কথা জানি না, আমি এটা বলছি যে অন্য কোনো ফরমেশনে যাবে না, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলে রিঅ্যাকশনে এমন আসে না যে CO5 উৎপন্ন হয়ে গেছে, CO4 CO2 ই আসবে, ঠিক আছে। এটাই হচ্ছে এখানে বলেছে যে মিথেন আর অক্সিজেন থাকলে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার আসে এবং এদের রেশিওটা মেইনটেইন করে, সাবস্ক্রিপ্টের রেশিওটা কিন্তু সেমই থাকে, শুধু কোএফিশিয়েন্টটা চেঞ্জ হতেই পারে। তাহলে আমার কোএফিশিয়েন্ট ইজ আ রেশিও, এখানে বলা হচ্ছে যে এক যদি আমি বলি 1 মলিকিউল মিথেন and 2 মলিকিউল অক্সিজেন 1 মলিকিউল কার্বন ডাই অক্সাইড and 2 মলিকিউল হাইড্রোজেন তৈরি করে, তাহলে আমি এটাকে বলতে পারি না 2 molecule of methane and 4 molecule of oxygen, 2 molecule of carbon dioxide and 4 molecule of water তৈরি করে, so it's just a ratio. রেডিও অ্যাক্টিভিটি বলেছিলাম, রেডিও অ্যাক্টিভিটি কি বলেছিলাম যে হায়ার মাস বিশিষ্ট এলিমেন্ট সাধারণত তিন ধরনের রে কি করে রেডিয়েট করে, আলফা গামা বিটা। আলফা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত যেটা হচ্ছে 4 টু হিলিয়ামের সমান, মানে 2 হিলিয়ামের সমান। হিলিয়াম কত, হিলিয়াম যদি বের হয়ে যায় তাহলে কি হয়, হিলিয়াম এটা না আমি ঠিক লিখছি না, একটা হিলিয়াম বের হয়ে যাচ্ছে। আবার হচ্ছে বিটা কি, বিটা হচ্ছে ইলেকট্রনের সমান, একটা ইলেকট্রনের সমান নেগেটিভ চার্জের সমান। আর গামা, গামা মেইনলি নিউট্রাল চার্জ। ইয়েস ম্যাম। তাহলে এটাই হচ্ছে আমার রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটি কি হয় মনে রাখবেন, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। সাধারণত একটা টাইমে আপনারা যখন পিরিয়ডিক টেবিল পড়বেন তখন আপনারা একটা সিকোয়েন্স পড়বেন যে কোন মেটাল বেশি অ্যাক্টিভ, মানে কোন এলিমেন্টটা বেশি অ্যাক্টিভ, কোন এলিমেন্টটা কম অ্যাক্টিভ, এটা পড়বেন না। একটা সিকোয়েন্স থাকে যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তাই না, যে কোনটা অ্যাক্টিভ হতে যাবে, সোডিয়াম, পটাশিয়াম, এইভাবে বাড়তে থাকবে না। এটা হচ্ছে একটা পিরিয়ডিক টেবিলে আছে। এর সাথে হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি সিরিজ থাকবে। এদের মধ্যে রেডিও অ্যাক্টিভ যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো হচ্ছে সবচেয়ে অ্যাক্টিভ। যত কিছুই হোক না কেন রেডিও অ্যাক্টিভ সবচেয়ে অ্যাক্টিভ, কারণ তারা এমনিতেই আনস্টেবল। এদের মধ্যে থেকে সব সময় কি হয় রেডিয়েশন বের হতেই থাকে, সো তারা সব সময় আনস্টেবল। আচ্ছা, আমি কি অ্যাটমিক মাস ইউনিট বলেছিলাম আপনাদের কালকে? দুটো ক্লাস মিলে কোথায় কোন ক্লাসে বলেছিলাম আমার মনে হচ্ছে না। অ্যাটমিক মাস ইউনিট হচ্ছে প্রত্যেকটা মেজারমেন্টকে
খুঁজছেন, একটা লেন্থ খুঁজছেন, যে কোনো একটা কি একটা মিলিলিটার বললে দৈর্ঘ্য, মিলিমিটার বললে আমি বুঝতাম দৈর্ঘ্য, লিটার লিটারের কি বুঝছেন, লিটার কিসের, ভলিউম, লিকুইড, লিটার বুঝলেই বুঝবেন যে এর মধ্যে লিকুইড আছে, ভলিউমও না লিকুইড। মিলিমিটার বলে কি বুঝছেন, যে কোনো কিছু একটা দূরত্ব অথবা ই করে দিতে পারেন। মিলিলিটার বুঝলেই বুঝতেছেন লিকুইড। তো এরকম যখন আমি এএমইউ বলি তখন তাকে আমরা বলি অ্যাটমিক মাস। এটা কিসের, এই ইউনিটটা কিসের জন্য মাপা হয়, এটা মাপা হয় বেসিক্যালি আমার অ্যাটমকে মাপার জন্য। অ্যাটমকেও তো মাপতে হবে, অথবা তো ছোট, এটাকে আপনার মাপবেন কি হবে, এটার জন্য আমরা একটা ইউনিট ইউজ করি, সেটার নাম হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট এখন কিভাবে আসছে দেখেন, এখানে বলছে comprise a relative scale to express the masses of atoms and subatomic particle, subatomic particle and atom কে মাপার জন্য আমরা AMU ইউজ করি। এইখানে দেখেন বলছে যে 6 proton plus 6 neutrons 12 AMU, 1 AMU সমান 1 ডালটন। ওখান থেকে আসে না, এবার এখানে চিন্তা করেন। আপনাকে আমি হচ্ছে যদি বলি ব্যাপারটা এরকম যে এটা হচ্ছে AMUটা হচ্ছে কার্বন 12 আইসোটোপ, কার্বন 12 আইসোটোপ, যেটা ন্যাচারাল অ্যাবান্ডেন্স পৃথিবীতে 99%। এটার জন্য আমরা কার্বনকে সিলেক্ট করি। এর আগে AMU কে আমরা মাপার জন্য হচ্ছে অক্সিজেনও নিয়েছি, হাইড্রোজেনও নিয়েছি, বাট এর চাইতে ফ্লেক্সিবিলিটি শো করে হচ্ছে বেসিক্যালি কার্বন। কার্বনের এই যে ন্যাচারাল অ্যাবান্ডেন্স কার্বন অ্যাটমিক মাস ইউনিট থ্যাংক ইউ, যাদের মনে আছে অ্যাটমিক মাস ইউনিট। ওকে, অ্যাটমিক মাস ইউনিট কি তাহলে আমরা বলছিলাম যে কার্বন 12 আইসোটোপকে আমরা এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ধরি, বলা হয় যে কার্বন 12 আইসোটোপের 1/12 পার্ট হচ্ছে 1 AMU। যাই চিন্তা করছেন, যাই আপনি AMU তে পাচ্ছেন সেটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের 1/12 পার্ট। ব্যাপারটা এরকম, মনে করেন আপনি হচ্ছে একটা কি নিবেন, এই যে এটা মনে করেন এই ডাস্টারটা, এই ডাস্টারটাকে আপনি 12টা ভাগে ভাগ করেছেন। সরি কাপের কথা বলছি। ওকে ফাইন, কিন্তু যখন এই কাপটাকে ভাগ করেছেন ভেঙে গেছে, তখন যতগুলো পার্ট হয়েছে সমানভাবে ভাগ হয়েছে, কিন্তু এটাও মাথায় আসতে হবে, ভাঙবো না। তো যাই হোক, এটা বুঝা না কাপ সমান থাকে হইছে মানে এটা তো হলো না আমার সাথে। আচ্ছা ঠিক আছে, মনে করেন যে একটা ফ্রুটসের নাম বলেন। জাতীয় ফল কাঁঠাল ধরে একটা কাঁঠাল নিয়ে আপনি 12 ভাগে ভাগ করবেন এবং প্রত্যেকটা কাঁঠালের এই 12টা ভাগ সমান। কিভাবে সমান? থিওরিটিক্যালি সমান। ওকে, আমি প্র্যাকটিক্যালি সমান করি না, থিওরিটিক্যালি সমান। এই যে একটা ভাগ, এই একটা ভাগকে আপনি হচ্ছে এবার একটা কি বলেন, ওয়েট মেশিনে রাখেন, ওয়েট মেশিনে রাখেন একটা ভাগ। এইবার একটা ভাগের সাথে কম্পেয়ার করে 3টা নিলেন, মনে করেন 3টা অ্যাপেল নিলেন, 3টা অ্যাপেল দেখলেন যে কাঁঠালের ওই এক ভাগের সমান হচ্ছে 3টা অ্যাপেল, দুটো সমান হয়ে গেল ওয়েট মেশিনে। তখন আমি বলবো যে ওই কাঁঠালের এক ভাগ আমার ইউনিট আর 3 হচ্ছে আমার ওইটার সাপেক্ষে নাম্বার। মানে 3টা আপেলের ওজন একটা কাঁঠাল, একটা সমান কাঁঠাল, এক ভাগ এই সেই 12 ভাগের এক ভাগ। জটিল আচ্ছা যাই হোক, আমি এত ইজি করে বুঝানোর ট্রাই করলাম, আপনারা বলেন এই যে এইবার আসি আমরা ন্যাচারাল অ্যাবান্ডেন্সে, আইসোটোপে। আইসোটোপ কিভাবে আসে দেখেন, এই যে অ্যাস্টনস এক্সপেরিমেন্ট থাকে, সেখানে পজিটিভ রে অ্যানালাইজ করে দেখে যে নিয়নের ক্ষেত্রে আমরা এতক্ষণ হচ্ছে এটা করেছি, এই যে এখানে 4 টু লিথিয়াম লিখেছি, এই 4টা কি বলতে পারবেন? ম্যাথস নাম্বার ছিল না, ম্যাথস নাম্বার ছিল।
এই ম্যাথ নাম্বারটাই হচ্ছে বেসিক্যালি দেখা যাচ্ছে যখন আমরা হচ্ছে যত পিরিয়ডিক টেবিলে দেখবেন এইখানকার নাম্বারটা কাছাকাছি থাকে, ফিক্স থাকে, তাই না? তো যখন সে অ্যানালাইজ করার পর দেখলো যে এই ম্যাথ নাম্বার হচ্ছে নিয়নের ক্ষেত্রে দুইটা, 90% এর ক্ষেত্রে সেটা 20 AMU আর হচ্ছে 10% হচ্ছে 22 AMU। আমি বলছি নিয়ন গ্যাসের 90% যত নিয়ন গ্যাস আছে সব কয়টার অ্যাটমিক মাস হচ্ছে 20 আর হচ্ছে 10% হচ্ছে 22। এখন কোনটা নেবেন? 10% যখন যেটা দরকার কোনটা নেবেন? যেটা বেশি গ্রহণযোগ্য সেটাই দেবে। এটা 90% ম্যাডাম নট এট অল। যখন যেটা দরকার নো। আচ্ছা এটা আমি বলেছি, এটা কিভাবে আগে এটা বলে আমি বলেছিলাম ক্লাসে, বলা হয়েছে। আপনি তো দুটো ক্লাসেই ছিলেন। তাহলে এটা কোনটা? এটা কোন ক্লাসে বলেছি আমি? এই ক্লাসে বলেছি কি বলি নাই? এই ক্লাসে বলা হয়নি, আগে এই ক্লাসে বলা হয়নি। মানে এই ক্লাসে বলা হয় নাই কি হয়েছে? এই ক্লাসে বলা হয়নি। আজকে তো বলা হয় নাই, মানে আমার সেকশন কোনটাই বলা হয়েছে আমি সেটা বুঝতে পারছি না। এডি তো বলছেন হয়তো এটা বিসি এখানে প্রোটন নাম্বার বসে, এখানে হচ্ছে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক মাস বসে। অ্যাটমিক মাস কি? প্রোটন প্লাস নিউট্রন, তাই না? এখানে যদি মনে করেন 5টা প্রোটন আর 5টা নিউট্রন আছে, উপরে বসলে হচ্ছে কত? 10 আর এখানে বসবে কি? 5। আর 5টা প্রোটন যেটা সেটার নাম কি? 5টা প্রোটন আছে, এই এলিমেন্টের নাম কি? বোরন। বোরন? বোরন কি? হ্যাঁ তাহলে এখানে আমি কি সাইন দিব? বি। তাহলে এটা কি এরকম? এরকম কিছু? এটাই হচ্ছে এটা। আচ্ছা এরপর হচ্ছে কোনটা নিব? এখন হচ্ছে কোশ্চেন হচ্ছে প্রথম কোশ্চেন যে আমি তাহলে এতগুলো ম্যাথের মধ্যে আমি বুঝলাম আমার দুইটা আছে, একটাতে হচ্ছে 90% আরেকটাতে হচ্ছে 10%। এমনও তো হতে পারে সেটা হচ্ছে 80% আছে, 15% আছে, 6% আছে। নাম্বার যে আমি এখানে 90% আর 10% আছে সেটা তো ফিক্সড। কত মানে আমার কত পার্সেন্ট আছে সেটা তো আমি জানি, মানে সেটা তো আরো বেশি নাম্বার হতে পারে, তাহলে কোনটা নেব? সেক্ষেত্রে কোনটা নেব? আচ্ছা প্রথমে আসি ন্যাচারাল অ্যাবান্ডেন্স। ন্যাচারাল অ্যাবান্ডেন্স হচ্ছে যে 90% বললাম না, আমার হচ্ছে এটাই ন্যাচারাল অ্যাবান্ডেন্স অফ নিয়ন, যেটা হচ্ছে 90% আছে আর একটা হচ্ছে 10% আছে। যদি relative proportion of a given isotope compared to all the isotopes for the element found in a natural sample, একটা ন্যাচারাল স্যাম্পলের মধ্যে কত পার্সেন্ট কি আছে, কত পার্সেন্ট আছে সেটাই হচ্ছে আমার ন্যাচারাল অ্যাবান্ডেন্স। এইটাই হচ্ছে এক্সপ্রেস অ্যাজ আ পার্সেন্টেজ। এটা একটা রেশিও না, এইজন্য এখানে হচ্ছে এটা একটা প্রপোর্শন অফ আ রেশিও। প্রত্যেকটা এই যে আমরা হচ্ছে 90% কে আমরা রেশিও বলি না, প্রপোর্শন বলি না, কতভাবে ফ্র্যাকশন দিয়ে প্রপোর্শন লিখতে পারেন, 90% দিয়ে প্রপোর্শন লিখতে পারেন, কতভাবে তো প্রপোর্শন করা যায়, তাই না? ইস টু দিয়ে প্রপোর্শন করা যায়। তো এটাই হচ্ছে ন্যাচারাল অ্যাবান্ডেন্স। এখানে দেখেন 90% ছিল আর হচ্ছে 10% ছিল, এই 90% আর 10%টাই হচ্ছে ন্যাচারাল অ্যাবান্ডেন্স। আচ্ছা এরপর হচ্ছে আসি এভারেজ অ্যাটমিক মাস। এখানে একটা লাইন আছে, এই লাইনটা আমরা পড়বো না, আমরা সরাসরি এটা প্র্যাকটিক্যালি দেখব। এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা তুলেন। There is a math, এই ম্যাথটা তুলেন। এবারে অ্যাটমিক মাস কি এবার প্রত্যেকটা আমরা এবারে অ্যাটমিক মাস ইউজ করব, ওকে? আমরা ন্যাচারাল অ্যাবান্ডেন্সের ক্ষেত্রে এবারে অ্যাটমিক মাস মনে করেন নিয়নের ক্ষেত্রে আমার বেসিক্যালি 3 ধরনের আইসোটোপ আছে, নিয়ন 20, নিয়ন 21 এন্ড নিয়ন 22। তিনটা আইসোটোপ, রাইট? তিনটা আইসোটোপের মধ্যে নিয়ন 20 যেটা সেটার মাস হচ্ছে 19.9924, ওকে? সেকেন্ডার যেটা নিয়ন 21 এটার মাস হচ্ছে 20.9940। নিয়ন 22 যেটা এটার মাস হচ্ছে 21.9914 এবং সবকটা হচ্ছে এমইউতে আছে, অ্যাটমিক মাস ইউনিটে আছে। সেটা কি? নিয়ন 20, নিয়ন 21 আর নিয়ন 22 তিনটা আইসোটোপের তিনটা মাস পাওয়া গেছে, তিনটা আইসোটোপের তিনটা মাস পাওয়া গেছে। এখন নিয়ন 20 যেটার মাস 19.99
এইটা ন্যাচারাল অ্যাটেন্ডেন্স হচ্ছে 90%, 90.4838%। ওকে, নিয়ম 21 যেটা, সেটার ম্যাথ যেটা 20.9940, এটা ন্যাচারাল অ্যাটেন্ডেন্স পাওয়া গেছে হচ্ছে 0.2696%। এরপর নিয়ম 22 যেটা, তার ম্যাথ হচ্ছে 21.9914, এইটার ন্যাচারাল অ্যাটেন্ডেন্স পাওয়া গেছে 9.2465, তিনটা। ওকে, তাহলে এভারেজ অ্যাপ্লিক ম্যাথ বের করার জন্য আমরা সাধারণত এভারেজের একটা ম্যাথ ইউজ করি। এভারেজের ম্যাথের ক্ষেত্রে আপনাদের মনে আছে কিনা, যদি পার্সেন্টেজ থাকে পার্সেন্টেজটাকে তুলে দিতে হয়। পার্সেন্টেজ তুলেন কিভাবে? 100 দিয়ে ভাগ করলে 1/100, এক্স্যাক্টলি। তাহলে 90.4838 কে 1/100 করলে কি হবে? 0.908। আপনারা এভারেজ অ্যাপ্লিক ম্যাথ বের করবেন, ঠিক আছে? তখন আপনার পার্সেন্টেজ আপনি সরাসরি ইউজ করেন না, পার্সেন্টেজটাকে তুলে দিতে হয়। তখন হচ্ছে 90% যদি তুলে দেন তাহলে 100 দিয়ে ভাগ করেন, কত আসবে? 0.9048। পরেরটা কত আসবে? 100 দিয়ে ভাগ করলে 0.002696। পরেরটা 0.092465, তাই না? আচ্ছা, তাহলে এভারেজ অ্যাটমিক মাস বের করবেন কিভাবে? এভারেজ অ্যাটমিক মাস বের করবেন মাস ইনটু এই যে নাম্বারটা পেলেন, রেশিও যে নাম্বারটা পেলেন, মাস ইনটু 0.904838, 100 দিয়ে ভাগ করে যেটা নাম্বারটা পেয়েছেন, 20.99395 ইনটু 0.002696, 100 দিয়ে ভাগ করে যেটা পেয়েছেন, আবার 21 পয়েন্ট সামথিং ইনটু 0.092465। ওকে, এই যে এবার তিনটাকে আপনি কি করলেন, প্রথমে তিনটাকে অ্যাড করলেন, প্লাস দিবেন। এরপর হচ্ছে সবকটাকে আপনি প্লাসকে কিভাবে হয় অ্যাড করলেন, অ্যাড করলে যে নাম্বারটা আসবে সেটাই হচ্ছে এভারেজ অ্যাটমিক মাস অফ নিয়ম, সেটা হচ্ছে 20.1797। হিসাব করে দেখেন এটা 20.1797 আসবে। সো আমি এই ধরনের ম্যাথ দিলে পারা যাবে, ন্যাচারাল অ্যাসপেক্টসের ম্যাথ পারা যাবে। ওকে, ঠিক আছে, তাহলে এই ম্যাথটা প্র্যাকটিস করবেন।